হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। সকাল সকাল উঠেছি, তবে রোদ্দুরটা বেশ ভালোই দেখতে পাচ্ছি। এই যে বরমশাই চা খাচ্ছে, আমার কিন্তু চা খাওয়া অলরেডি হয়ে গেছে। চায়ের সাথে রুটিও দিয়েছি আজকে, কারণ খুব খিদে পাচ্ছে ওর। সকালবেলা চা খেতে খেতে বেচারা ঘেমে যাচ্ছে, আর আমরা সবাই এই ঘরটা বসে চা খাই মায়ের সাথে গল্প করতে করতে, কি রান্না হবে না হবে সেই সব আলোচনা করতে করতে। আর এদিকে ভাই দেখছি সবে ঘুম থেকে উঠেছে। সকাল সকাল তো করছি, বাজে ঘড়িতে 10:30, মানে বোঝো কত সকাল। বরমশাইয়ের চা খাওয়া হতেই টেনে নিয়ে এসেছি বাগানে এই রোদ্দুরে। আর রোদ্দুরে যাওয়ার আগে ওড়না দিয়ে ভালো করে গা হাত পা চাপা দিয়ে দিয়েছি। রোদ্দুরের যা তেজ, মনে হচ্ছে আগুনের যে ঝলকানি আমার গায়ে এসে লাগছে। হ্যাঁ, যে কারণে বাগানে এসেছি সেটাই তো বলা হয়নি। কচি কচি লাউ পাতা তুলতে হবে, সেই জন্য মা বললো লাউ পাতা তুলে নিয়ে আসতে। কই মাছ সিদ্ধ হবে, লাউ পাতাতে মুড়ে সিদ্ধ করা হয়, খুব সুন্দর খেতে হয়। তোমরা যদি কেউ কোনোদিন খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, পুরো প্রসেসটা তোমাদের দেখাবো। প্রথমে কচি কচি লাউ পাতা তুলে নিই, বেশিক্ষণ সময় লাগেনি, খুব কম সময়ে তুলে নিয়েছি। দুটো কই মাছের এতগুলো পাতা, তাও কচি, দারুণ হবে কিন্তু। প্রথমেই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে মাছটা আমাকে এখন ধুতে হবে। সব থেকে বিরক্ত লাগে না এই কই মাছ ধুতে, তাও যাও করে কষ্ট করে সুন্দরভাবে কই মাছটা ধুয়েছি। কত বড় মাছ দেখো, প্রচুর বড় মাছ। এইগুলো দেশি কই মাছ, খুব সহজে পাওয়া যায় না, তবে লালা ভর্তি থাকে, ভালো করে না ধুলে না খাওয়া যায় না। যতটা পেরেছি সুন্দর করে ধুয়ে আবার বর্মশাইকে নিয়ে বাগানে চলে এসেছি লবঙ্গ পাতা তুলতে। মা পাঠিয়েছে, ফুটিয়ে যে জলটা বের করে না, সেটা খেলে গলায় ব্যথা, জ্বর, সর্দি কাশি সব সেরে যায়। আর আমার তো গলায় ব্যথা হয়েছে ঠান্ডা গরমে, তো সেই জন্যই তুলতে আসে। আমাদের এলাচ গাছও ছিল, বাট এলাচ তো হয়নি, সেই জন্য এলাচ গাছটা কেটে ফেলা হয়েছে। আর এই লেবু গাছটায় লেবু হয়েছে, কিন্তু লেবুটা কোথায় দেখতে পেলাম না। বর্মশাই তো সাথে করে গামছা নিয়ে ঘুরছে আর খালি ঘাম মুছছে, এত গরমে ঘেমে যাচ্ছে বেচারা। এই যে কচি কচি লবঙ্গ পাতা, এগুলো খুব সুন্দর সেন্ট, মাংসর তরকারিতে এই পাতাগুলো দিলে না খুব সুন্দর সুগন্ধ বের হয়। এখন আমি বসে পড়েছি লাউ পাতা দিয়ে যে কই মাছটা মুড়বো, তারপরে এটা সিদ্ধ করতে দেবো। প্রথমে 2-4টে লাউ পাতা বড় বড় হাতে নিয়েছি, তারপর একটা কই মাছ দিয়েছি। মনে পড়লো আর একটা কই মাছ তো দিতে হবে, কারণ একসাথে দুটো বেঁধে দেবো। তো কই মাছগুলো ভালো করে পাতা দিয়ে গুছিয়ে গুছিয়ে সাজাতে হবে, বাদ দিলে মানে ফাঁকা গেলে মাছটা ধুয়ে যাবে জলেতে, অনেকক্ষণ ফোটাতে হবে না, কারণ লাউ পাতাটা সিদ্ধ হবে, ভিতরের মাছটা সিদ্ধ হবে। তো বর্মশাই আমি দুজনে মিলে সুন্দর করে এটা বেঁধেছি। দেখো, মাথার দিকে মোটা হয়েছে, লেজের দিকে সরু হয়েছে। আর ডাঁটিগুলো ফেলে দিয়েছি, কারণ ওগুলো সিদ্ধ হতে প্রচুর দেরি হয়। আর এটা বর্মশাইকে বলছিলাম এরকম কাজ কাজ করে খাওয়া যাবে, অ্যাকচুয়ালি এভাবে তো খাবো না, কিভাবে খাই সেটা দেখাবো। দোকানে আমাদের একটা আঁচ করেছে গ্যাসের সমস্যার জন্য, ওখানে অনেক কিছুই রান্না হয়, তো এখানে আলু আর যে লাউ পাতাটা মাছটা সিদ্ধ হবে। আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে ডাল সিদ্ধ করতে দেওয়ার জন্য। অনেকদিন তো এটা ওটা খাচ্ছি, একদিন ডাল খাওয়া হোক। এমনিতেও এই গরমে ঝাল ঝোল খেতে ভালোও লাগে না। ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসে বর্মশাই দেখছি এখানে শুয়ে আছে গামছা নিয়ে। অ্যাকচুয়ালি গরম গরম হাওয়া নামছে, তো আর ঘেমে স্নান হয়ে যাচ্ছে। অনেকক্ষণ তো হলো, যাই দেখি ডালটা আমার কি হলো। সেন্ট তো খুব সুন্দর বেরিয়েছে, বাইরে তো বিশাল রোদ্দুর। বাহ, ডালটা তো খুব সুন্দর দেখতে হয়েছে। সেরকম কিছু দেয়নি, একটু আলু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, নুন, তেল, ব্যাস। তেলটা না দিলেও হতো, বাট তেল না দিলে একটু কেমন খসখসে টাইপের হয়ে যাবে। তবে এই সিম্পল প্রসেসের ডালটা খুব সুন্দর টেস্ট হয় কিন্তু। এইবার কই মাছটা মাখতে হবে। চলে এসেছি হাঁড়ি নিয়ে, এই হাঁড়িতেই আলু সব সিদ্ধ হয়েছে। প্রথমে কই মাছটা আলাদা করে নেব, তারপর আলুগুলো আলাদা করব। 2-1টা থালা এখানে এঁটো হবে, কিন্তু কিছু করার নেই, এদিক ওদিক করতে হবে না। কই মাছটা খুলে আলাদা রাখতে হবে, পাতাগুলো আলাদা রাখতে হবে, তারপর কই মাছ বেছে আলাদা রাখতে হবে। আমি আবার একটা বাটিতে জলও নিয়েছি, কি করব সেটা তো তোমরা দেখতে পাবে। প্রথমে দড়িটা সুন্দর করে ছাড়িয়ে নিই, এদিক ওদিক হলে লাউ পাতাগুলো সব ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, জড়িয়ে গেলে আর ছাড়াতে পারবো না। দড়ির সাথে বিশেষ করে সুতোর দড়ি পাইনি, সুতোর দড়ি দিতে হয় এখানে, তবে যা দড়ি ছিল সেটাই দিয়েছি। লাউ পাতাগুলো প্রথমে আলাদা করে নিয়েছি, এবার আস্তে আস্তে কাঁটাগুলো বাছতে হবে, কারণ কই মাছের মধ্যে প্রচুর সরু সরু কাঁটা থাকে। যেহেতু আলু ভাতের সাথে সুন্দর করে মাখবো, তো কাঁটা পড়লে বাই চান্স গলাতে ঢুকে যেতে পারে। তো আমি সুন্দর করে কই মাছের কাঁটাগুলো বাছছিলাম, আর এক হাতে মানে বাঁ হাতটায় যখন কাঁটাগুলো আমি বার করছি, হাতটা কেমন জুড়ে জুড়ে যাচ্ছিলো, আঠালো আঠালো হয়ে যাচ্ছিলো। ওই জন্যই জলের মধ্যে হাতটা চুবিয়ে নিচ্ছিলাম, তাহলে হাতটা ঠিক থাকলো ভিজে ভিজে, কাঁটাগুলো তাড়াতাড়ি বার হয়ে গেল। একটা কই মাছ ছাড়ানো হয়ে গেছে, আর কইটুখানি মাছ হয়েছে দেখো, এখনও ছোটোটা বাকি রয়েছে, ছোটোটা ছাড়াতে সব থেকে বেশি দেরি হবে। আর বর্মশাই এখানে শুধু শুধু ডাল খাচ্ছে, কারণ ওর খিদে পেয়ে গেছে। অবশ্য বেলাটা কম হয়নি, ভালোই বেলা হয়েছে, খিদে পাওয়ারই কথা। এখানে ছোট মাছটার পেট থেকে ডিম বেরিয়েছে। বর্মশাইকে বলছিলাম খাওয়ার জন্য, বর্মশাই প্রথমে না না বলছিল, তারপর জোর করতে বললো ঠিক আছে খাই।
তো খেয়ে ওর ভালো লাগেনি। তবে সত্যি বলতে মোটামুটি এই ডিম সিদ্ধটা আমার বেশ ভালোই লেগেছিল, কারণ বড় মাছটার পেটেও ডিম ছিল যেটা আমি খেয়েছিলাম। বর্মশাইকে এদিকে রান্না করে পাঠিয়েছি শুকনো লঙ্কা ফ্রাই করার জন্য, শুকনো লঙ্কা দিলে টেস্টি হয়। তো বর্মশাই বললো এইটুখানি কাজ তো আমি করতেই পারি। আমার সব মাছ ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলো সুন্দর করে থেতো করে চটকিয়ে মাখতে হবে নরম করে, যেন গালে না বাঁধে, কারণ আলুগুলো না অনেক সময় সেই ডালা ডালার মতো হয়ে থাকে সিদ্ধ না হওয়ার ফলে। সবকিছু একসাথে মোটামুটি মাখিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়েছি, আর তেলটা একটু বেশি দিতে হবে, শুকনো লঙ্কাও দেওয়া হয়ে গেছে কিন্তু। এইবারে সুন্দর করে মাখিয়ে রাখবো, আর এখন দেখে নেবো হাতে কাঁটা বাঁধে কি, আলু গোটা গোটা থাকে কি। পুরো ননি করে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার হাতে তো একটু লেগে থাকবে তাই না, সেটা তো আর ফেলে দেওয়া যায় না, আবার পছন্দের জিনিস বলে কথা। তো সবটা রেখে দিয়ে হাতে যেটুখানি লেগেছিল খেয়ে দেখলাম ঠিকঠাক আছে কি, নুন তেল একদম পারফেক্ট, দারুণ খেতে। আমি স্নান টান করে চলে এসেছি, শ্যাম্পু করেছি আবার আজকে। অ্যাকচুয়ালি এই গরমে মাথায় এত ঘাম হয়, সেগুলো থেকে খুশকি হয়, তার জন্য বারবার শ্যাম্পু করতে হয়। আর এখানে বর্মশাইকে ডাকছি, কোনো পাত্তাই দিচ্ছে না। আমার আগেও স্নান করার কথা, কিন্তু এসে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। এই গরমে শুধু শুয়ে শুয়ে ফোন ঘাঁটা ছাড়া ওর কোনো কাজ নেই। ও বললো ও আলু ভাতে খাবে না, ওর গন্ধ লাগছে, সেই জন্য ওকে ডাল সিদ্ধ দিলাম আর আলু ভাজা দিলাম, আর আমি কিন্তু আলু ভাতে নিয়েছি। তো আলু ভাতে দিয়ে খেয়ে দেখি আর তোমাদের বলি কেমন হয়েছে। তখন তো একটু খেয়েছিলাম, দারুণ লাগছিল শুধু শুধু, আর ভাতের সাথে অসাধারণ, পুরো ভাতটাই খেয়ে নেওয়া যাবে। কিন্তু বর্মশাইয়ের ভালো লাগেনি, কি আর করা যাবে, সবার তো সবকিছু পছন্দ হয় না। তবে সত্যি বলতে আমি কিন্তু ওকে জোর করিনি, জোর করাটা উচিতও নয়, খাবার জিনিস তো নষ্ট করতে গায়ে লাগে। বর্মশাইকে জিজ্ঞাসা করলাম ডালটা কেমন, বর্মশাই বলল এটাই একদম শান্তির খাবার, দারুণ, আবার কাঁচা পেঁয়াজও নিয়েছে সাথে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা এখন রেডি। আমরা দুজন এখন যাব কলকাতায়, মানে গড়িয়াটা কলকাতা, আমাদের বাড়িতে একটু গ্রাম আর কি। বর্মশাই তো যেতেই চাইছিল না, তাও জোর করে ওকে নিয়ে যাচ্ছি। ও বলছে না আমাকে জোর করে নিয়ে যাচ্ছে না, ও একা নিজে থেকেই যাচ্ছে। কখন যাওয়ার কথা আর কখন যাচ্ছি, যাই হোক যাচ্ছি এটাই অনেক। তবে যাই বলো, বাইরে বেরিয়ে কিন্তু অনেক শান্তি আছে, ঘরে যা গরম, বাইরেই হাওয়া গায়ে লাগছে, যেন মনে হয় বাইরেই থাকি, বাড়ি আর ফিরবো না। যেতে যেতে এই মন্দিরটা দেখলাম, খুব সুন্দর সাজানো। এই মন্দিরটা ঘুরেও দেখা যেতে পারতো, বাট এখানে গাড়ি রাখলে সমস্যা হয়ে যাবে, এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে, জ্যাম হয়ে যাবে, সরু রাস্তা তো। তো আমরা চলে এসেছি সেই মোমোর দোকানে, যেখানে কিনা মোমো খেতে আমার আর বর্মশাইয়ের খুব ভালো লাগে। তো আমি বর্মশাইকে বলছিলাম প্রথমে জুতো কিনতে যাব নাকি মোমো খাওয়া হবে। তো বর্মশাই বললো প্রথমে মোমো খেয়ে নিই, তারপর জুতো কিনতে যাব। গড়িয়াতে মেন আসা হয়েছে জুতো কেনার জন্য, তবে খুব জোর খিদে পাওয়ার কারণে আগে মোমোটা খাওয়া হচ্ছে। তবে বর্মশাইয়ের একার খিদে পেয়েছে তা নয়, আমারও খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, ভাত অল্প অল্প ভাত খেয়েছি, তাই জন্য তো খিদে পাওয়ারই কথা। দুপুরে আবার একটু ঘুমিয়েও ছিলাম, সন্ধে তো হয়েই এসছে। মোমো খেয়েছি, তারপর জুতো কিনতে গিয়ে স্যুট তো নেওয়া হয়নি, আর জুতো কিনতে গিয়ে জুতো পছন্দ হয়নি, মন খারাপ হয়ে গেছে। এখানে গাড়ি রাখা ছিল, গাড়িটা নিয়ে চলে এসেছি বাড়ি। আর এসেই আমি রেডি, দেরি করিনি। বর্মশাই এখনও রেডি হয়নি, ও এরকমই, আমার রেডি হওয়া হয়ে যায় তবুও রেডি হয় না। সবাই সবসময় বলে মেয়েরা লেট করে, অ্যাকচুয়ালি আমি লেট করি না, ছেলেরা লেট করে, যেমন আমার বর্মশাই লেট করে। তো ফাইনালি অনেক কষ্টে দুজনে রেডি হয়েছি, আর পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, মানে পাখার হাওয়া ছাড়া এদিক ওদিক যাওয়াই যাচ্ছে না। আর দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো দেরি করবো না, তাড়াতাড়ি বার হওয়া যাক, পুজো বাড়িতে যাব, আর অনেকটা রাতও হয়ে যাচ্ছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর ওর এখনো আয়না দেখা শেষ হয় না। মামার বাড়ি তো কাছেই, তো সেখানে টুক করে চলে এসেছি, বেশিক্ষণ সময় লাগেনি। লাইটিং জ্বলছে, আর এখানে হচ্ছে হরিনাম। এটা অ্যাকচুয়ালি একটা দাদুর বাড়ি, মামার বাড়ির পাশে একটা দাদু, সবাইকে ইনভাইট করেছিল, আমরাও এসেছি। প্রথমে এখানে গান শুনতে বসে পড়েছি, যিনি গান গাইছিল নামটা ঠিক জানি না, তবে খুব সুন্দর গান গাইছিল, আর এই সেই দাদু যিনি হরিনাম দিয়েছে। তো গান শুনতে শুনতে অনেকটা সময় আমরা কাটাচ্ছিলাম। বর্মশাই দেখো সেই মন দিয়ে হরিনাম শুনতে ব্যস্ত, দুজনে মিলে অনেকটা সময় হরিনাম শুনলাম। তারপর এবার বলি চলো মামাবাড়ির দিক থেকে ঘুরে আসি, সবাই কি করছে দেখি। এসে দেখছি বৌদি এখনও রেডি হচ্ছে, জবাদি এসে বসে আছে, আর এই যে বনশ্রীদির মেয়ে, রাজীবদার মেয়ে, ফোনে কার্টুন দেখছে। ও এত মিষ্টি মিষ্টি সুন্দর ছোট্ট ছোট্ট কথা বলে, জবাদিকে বলছিল হাই করার জন্য, তো হাই করলো। আমরা সবাই মিলে হাসি মজা ঠাট্টা করলাম। তারপর সবাই মিলে আস্তে আস্তে আবার হরিনামতলার দিকে চলে এলাম। প্রচুর লোকজন হরিনাম শুনছে, তবে আমার আর বর্মশাইয়ের খুব জোর খিদে পেয়ে গেছে। দিদাও এখানে এসে হরিনাম শুনছে, প্রচুর লোক আছে। যাই হোক, তো বর্মশাইকে খাবার ওখানে দাঁড় করিয়ে রেখেছি, কারণ ছোট্ট জায়গা, অল্প, প্রচুর লোক তো একের পর এক বসতে থাকবে, জায়গা পাবো না, আর বেশিক্ষণ খালি পেটে থাকতেও পারবো না। যেহেতু হরিনাম, তো নিরামিষ খাবার, ভাত ডাল আলু ভাজা। আর আমাদের সাথে কিন্তু জবাদিও বসেছে, জবাদিরও খুব জোর খিদে পেয়ে গেছিলো।
ডাল আলু ভাজাটা তো অসাধারণ খাবার টেস্ট ছিল, সাথে একটা পটলের তরকারি ছিল আর সয়াবিন ছিল, লাস্টে চাটনি পাঁপড়। সত্যি বলতে খাবারগুলো অসাধারণ। আমি তো ভেবেছি চাটনি পাঁপড়ে শেষ, না পায়েস দিয়েছে। পায়েসটা খেয়ে সত্যি বলতে মন ভরে গেছে। তারপর খাওয়া দাওয়া করে পেট ভারী করে বসে পড়েছি নিচে হরিনাম শোনার জন্যে। বর্মশাইয়ের জবাদি ওপরে বসে আছে, আর আমি, মামি, দিদা, বনশ্রীদি, বনশ্রীদির মেয়ে আর একটা মামি সবাই নিচে বসে আছি। বনশ্রীদির মেয়ে দেখছে মন দিয়ে গান শুনছে। এখন যদিও গান হয় না, ঢাকঢোল বাজিয়ে মাইকগুলো ঠিকঠাক আছে কি দেখছে, কারণ ওই দলটা নেমে যাওয়াতে আর একটা দল উঠেছে। আমি তো ভেবেছি পিছনের বাচ্চা মেয়েটা গান করবে, তারপর দেখলাম না, ওটা হচ্ছে সাইড গায়িকা। সামনে যিনি এসছে ইনি হচ্ছে মেন গায়িকা। এখন তো ইনি 2-3টে গান প্র্যাকটিস করবে, তারপর পালা ধরবে। তার মধ্যে আমার চোখ গেল রাধাকৃষ্ণ ঠাকুরটার উপর, এত সুন্দর লাগছিল, কিছুক্ষণ তো আমি অবাক হয়ে দেখছিলাম। এবার তোমরা গানটা শুনে বলো গায়িকার গলাটা কেমন। সত্যি বলতে গানের গলাটা আমার কেমন একটা লাগছিল, আর ভালোও লাগছিল না গরমে। জল তেষ্টা পাচ্ছিল খুব, সেই জন্য বাড়ি চলে এসেছি আর বর্মশাইকে জল আনতে বলেছি। ওইদিকে ফ্রিজ রয়েছে, মানে ওই যে বড় ঘরে, সেখান থেকে জল নিয়ে এসছে। এখন 11টা বাজে, ফ্রেশ হতে হবে। প্রথমে জলটা খেয়ে নিই, গলাটা কেমন করছে। তারপর আবার ভাবলাম না থাক, জলটা এত ঠান্ডা, গলার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। দরজা বন্ধ করে ড্রেসটা চেঞ্জ করতে গিয়েছি, পুরো ঘেমে স্নান। এত গরমে ঘুমাবো কি করে কি জানে। ফ্রেশ তো হতেই হবে, আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা যাক আদৌ ঘুম হয় কি না। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।